হারানো প্রিয়জনদের জন্য প্রতিশোধ নিতে একজন সুদর্শন যুবক গভীর চোরাগোপ্তা স্থানে প্রবেশ করে জুজার আড্ডায় সে একটি কৌশল সাজিয়ে দুষ্টদের ফাঁদে ফেলে। আহো আর ইউহানের নিখোঁজ হওয়ার সত্যতা খুঁজতে দোগি সূত্র ধরে লিনকে অনুসরণ করে এবং দেখে যে লিন একটি বিশ্ববিদ্যালয়ে একজন ভলিবল কোচের সাথে দেখা করতে যায়। সে কোচকে জিজ্ঞেস করে যে সে সত্যিই আহোয়ের লাশ পুঁতে ফেলেছে কিনা। গাও এন তদন্ত করে দেখে যে কোচ ঝাওয়ের প্রতি লিনের থেকে কম সন্দেহ নেই। ঝাও একজন পেশাদার ভলিবল খেলোয়াড় ছিল। কয়েক বছরের মধ্যে গড় পারফরম্যান্সের কারণে তিনি অবসর নেন। এমন একজন ব্যক্তি কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভলিবল কোচ হলেন এটা ঠিক মনে হয় না। দোগি নিশ্চিত যে 15 বছর আগে অন্ধকারে লুকিয়ে লিনের সাথে কথা বলা ব্যক্তিটি নিঃসন্দেহে ঝাও। তাদের কথোপকথন ও প্রতিক্রিয়া অনুসারে দোগি সিদ্ধান্ত নেয় যে লি এবং ঝাওয়ের মধ্যে এমন কোনো গোপন লেনদেন আছে যা প্রকাশ করা যাবে না। সত্য খুঁজে বের করতে দোগি লিনকে লক্ষ্য করে একটি আর্থিক থেরাপি পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। গতকালের তদন্তে জানা যায় যে লি প্রায়ই একটি জুজার আড্ডায় যাতায়াত করে। দোগি একজন জুজারির ছদ্মবেশে একা জুজার আড্ডায় প্রবেশ করে। গাও এনের নির্দেশে সে বাজি ধরার পরিমাণ লিখে এবং চিপস কেনার জন্য এক ব্যাগ টাকা নিয়ে আসে। ঠিক এই সময় একজন জুজারির কাছে গোপন ক্যামেরা ধরা পড়ে। দোগি এর মাধ্যমে জানতে পারে যে ভেতরে ক্যামেরা শনাক্তকারী যন্ত্র রয়েছে। তার শরীরের ক্যামেরা যাতে ধরা না পড়ে সেজন্য দোগি একটি অজুহাত দেখিয়ে কিছুক্ষণের জন্য চলে যেতে বাধ্য হয়। সে জুজা খেলায় পারদর্শী নয় এবং যদি সে ক্যামেরার সাহায্য না নেয় গাও এন বাইরে থেকে তাকে নির্দেশ না দিলে সে একা কাজটা শেষ করতে পারবে না। সৌভাগ্যবশত কার্লি জুজা খেলায় বেশ অভিজ্ঞ, তাই দোগি সিদ্ধান্ত নেয় যে এবার কার্লি সামনে আসবে এবং সে তার সহকারী হবে। জুজার আড্ডায় দুজন একে অপরের কাছে অপরিচিতের ভান করে দোগি তাসের হিসাব রাখার এবং কার্লি তাস খেলার দায়িত্ব নেয়। তাদের সহযোগিতা ছিল নিখুঁত। এই প্রক্রিয়া চলাকালীন দোগি লক্ষ্য করে যে লি একটি ফোন কল পেয়েছে এবং ফোন শেষ করেই জুজার খেলা ছেড়ে তাড়াহুড়ো করে জুজার আড্ডা থেকে চলে যায়। দোগিও খুব বাজেভাবে হারার ভান করে চলে যায় এবং অনুসরণ করে দেখতে পায় যে লি তার জিম সেন্টারে ফিরে গেছে। এমন কিছু যা এই লোকটিকে জুজার আড্ডা ছেড়ে মাঝপথে যেতে বাধ্য করেছে তা অবশ্যই জুজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু। সমস্যা হলো লি যে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেছে সেখানে কোনো নজরদারি নেই। লিন জিমে কি করছে তা জানতে গাও এন নিজেই মাঠে নামে। সে নিজেকে একজন সামিডিয়া ব্লগার হিসেবে ছদ্মবেশ ধারণ করে এবং ভিডিও বানানোর অজুহাতে ম্যানেজারের কক্ষে প্রবেশ করে। সে ইচ্ছাকৃতভাবে দোগিকে রেকর্ডিংয়ের মাধ্যমে ভেতরের পরিস্থিতি দেখতে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো গাও এন যখন রেকর্ডিং করছিল তখন সে মোটেও লিনকে দেখতে পারেনি। কিন্তু এক নিমেষে লি আবার ম্যানেজারের কক্ষ থেকে হঠাৎ বেরিয়ে আসে। এতে দোগি বিশ্বাস করে যে এই ম্যানেজারের কক্ষে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। দোগি বাইরে অপেক্ষা করে এবং রাতে লি অবশেষে জিম থেকে বেরিয়ে আসে। সময় হিসাব করে দেখা যায় লি ম্যানেজারের কক্ষে পুরো 5 ঘন্টা ছিল। এটি একটি 24 ঘন্টা খোলা জিম, তাই আড়ালে প্রবেশ করা খুব কঠিন। আর ম্যানেজারের কক্ষের গোপনীয়তা তদন্ত করার জন্য দোগি এই জিমটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য আজ রাতে দোগি আবারও অনেক টাকা নিয়ে জুজার আড্ডায় আসে এবং জুজা খেলার পরিকল্পনা করে। অবশ্যই জেতার জন্য কার্লির সাহায্যের প্রয়োজন হবে। দোগি ইচ্ছাকৃতভাবে টেবিলের উপর কার্লিকে তাস শাফলিং করতে দেয়। কার্লির জুজার কৌশল খুবই শক্তিশালী এবং শুধুমাত্র একটি খেলায় দোগি পরাজিত অবস্থা থেকে জয়ী হয়। এরপর দোগি সরাসরি 100 মিলিয়ন বাজি ধরে দায়িত্বজ্ঞানহীন লি বাজি ধরার সিদ্ধান্ত নেয় এবং বাজি বাড়িয়ে দেয়। দোগি তাকে প্রলুব্ধ করতে থাকে। তার সমস্ত টাকা এবং এমনকি গাড়ির চাবিও বাজি ধরে। লি অবশ্যই ফাঁদে পড়ে এবং জিম সেন্টারের চাবি বের করে। যদি সে হেরে যায় তবে জিম দোগিয়ের হয়ে যাবে। দোগি সুযোগ বুঝে লিকে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করতে বলে। লি অহংকারী এবং আবেগপ্রবণ ছিল এবং সত্যিই জিম বন্ধক রাখার চুক্তি লিখে দেয়। ফলাফল হলো এই খেলায় লি হেরে যায়। চুক্তি অনুসারে জিমের মালিক পরিবর্তন হওয়ার কথা। দোগি অবিলম্বে লিয়ের হাত থেকে জিমের চাবি নিয়ে নেয় এবং দ্রুত বন্ধকি চুক্তি নিয়ে ম্যানেজারের পরিচয় প্রকাশ্যে জিমে আসে এবং সেই রহস্যময় ম্যানেজারের কক্ষে প্রবেশ করে। কিন্তু গাও এন ম্যানেজারের কক্ষের কম্পিউটার পরীক্ষা করেও কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি। মাশরুম হেড পুরো ঘর খুঁজেও কোনো লুকানো দরজা খুঁজে পায়নি। গাও এন এবং অন্যরা যখন ফাঁক খুঁজছিল তখন দোগি বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে ভলিবল খেলা দেখতে আসে। একটি দলের কোচ ছিলেন ঝাও, যিনি আগে লিনের সাথে জড়িত ছিল। এবার দোগি দেখল যে লি আবারও ঝাওয়ের সাথে দেখা করতে ছুটে এসেছে। লিকে দেখেই ঝাও তাকে 20 মিলিয়ন কোরিয়ান ওয়ান সহ একটি ব্যাংক
কার্ড দেয় এর পেছনের রহস্য জানতে। দোগি এবং তার দল ম্যানেজারের কক্ষে ক্যামেরা স্থাপন করে যেমনটা তারা আশা করেছিল। সেই দিন লি ফেং জিমে ফিরে আসে। দোগি ইতিমধ্যে জিমের প্রচারমূলক পোস্টারটি তার নিজের পেশির ছবি দিয়ে প্রতিস্থাপন করেছে। তার পোস্টার মেঝেতে পড়ে থাকতে দেখে লির আগে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ম্যানেজারের কক্ষে ঢুকে দর কষাকষি করতে চায় এবং দাবি করে যে জুজার আড্ডায় লেনদেন করা অর্থ চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করার প্রয়োজন নেই। দোগি বলে, যদি এমনটাই হয় তবে লির উচিত পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করা। দোগি ভালো করেই জানে যে লি তার জুজার কার্যকলাপের কথা স্বীকার করতে পুলিশ স্টেশনে যেতে পারবে না। এটা দেখে লি তার অহংকার ত্যাগ করে এবং দোগিকে জিমটি একদিনের জন্য ধার দেওয়ার জন্য অনুরোধ করে। দোগি হঠাৎ লিন এবং ঝাওয়ের কথোপকথনের কথা মনে করে। সেই সময় ঝাও বলেছিল যে পরের দিন সেমিফাইনাল এবং এই সময়টা লিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভেবে দোগি না দেওয়ার ভান করে। পরীক্ষা করার পরে সে দেখতে পায় যে জিমের জন্য লি ক্রমাগত উচ্চ মূল্য দিচ্ছে এবং অবশেষে দোগির সামনে হাঁটু গেড়ে বসে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে 20 মিলিয়ন দেবে শুধুমাত্র জিমটি একদিনের জন্য ধার পাওয়ার জন্য। সময় হয়েছে দেখে দোগি অবশেষে রাজি হয়। লি ফেং ম্যানেজারের কক্ষে প্রবেশ করার পরে দোগি এবং তার দল একযোগে নজরদারি পর্যবেক্ষণ করে এবং দেখে যে লি কাচের দেয়ালের পিছনে লুকানো একটি দরজা খুলেছে। সেই গোপন দরজার ভেতরের পরিস্থিতি এই মুহূর্তে জানা সম্ভব নয়। এই সময় প্রতিনিধি জাং ফিরে আসে। এই কয়েকদিন ধরে প্রতিনিধি জাং হাসপাতালে গু ডংজুকে দেখভাল করছিল। সম্প্রতি ডংজু সব সময় তার ছেলের সম্পর্কে স্বপ্ন দেখছেন। ছেলে আর তার সুন্দর মুহূর্তের স্মৃতি এবং স্বপ্নে নিজেকে গাড়ি দুর্ঘটনার দৃশ্যে দেখে। প্রতিবার যখন সে পরিষ্কারভাবে দেখতে চায় দুর্ঘটনার দৃশ্য, তার স্মৃতি জট পাকিয়ে যায় এবং তার শরীর যেন জমে যায়। সে নড়াচড়া করতে পারে না। সে জেগে উঠলে ডংজু আয়নার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। আর কয়েকদিন আগে প্রতিনিধি জাং আবিষ্কার করে যে ডংজু আত্মহত্যা করার চেষ্টা করেছে। ডাক্তার প্রতিনিধি জাংকে বলে যে এটা ডংজুয়ের প্রথমবার এমন করা নয়। মনে হয় যেন সে এমন এক দুঃস্বপ্নে আটকে আছে যা সে ভাঙতে পারছে না। দুঃখ নিয়ে প্রতিনিধি জাং ডংজুয়ের কেবিনে আসে এবং একটি টাইমিং স্যান্ড গ্লাস আর একটি ডায়েরি খুঁজে পান। ডায়েরিতে ডংজু তার জেগে থাকার সময় মনে রাখতে পারা সব বিস্তারিত লিখে রেখেছে। যদিও এখন সে প্রতিদিন মাত্র 3 মিনিটের জন্য জেগে থাকতে পারে। প্রতিদিনের এই মূল্যবান 3 মিনিটের মধ্যে ডংজু স্যান্ড গ্লাসটি কাউন্টডাউন শুরু করার জন্য সক্রিয় করে। সে তার ছেলের সব স্মৃতি এবং ছেলে নিখোঁজ হওয়ার আগের সমস্ত বিবরণ খাতায় লেখে। খাতায় লেখা টুকরো টুকরো দৃশ্য ছাড়াও প্রতিনিধি জাং আরও দেখে যে ডংজু ক্যাবিনেটের উপরে 2 সারি সংখ্যা লিখেছে। তাই এখন প্রতিনিধি জাং দোগি এবং অন্যদের এই সংখ্যাগুলি বিশ্লেষণ করতে সাহায্য করতে বলে। দোগি মনে করে যে এগুলি গাড়ির লাইসেন্স নম্বর হওয়া উচিত। প্রতিনিধি জাং ডংজুয়ের সেই দিনের গাড়ি দুর্ঘটনার কথা এবং খাতায় লেখা বিচ্ছিন্ন শব্দগুলির কথা মনে করে। সেই শব্দগুলি সত্যি গাড়ির লাইসেন্স নম্বরের সাথে যুক্ত করা যায়। এটা নিশ্চিত করার পর প্রতিনিধি জাং গাড়িতে করে পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার পথে ডংজুয়ের একটি ছোট অভ্যাসের কথা মনে করেন। ডংজু একটি ঘড়ির দোকান চালাতো। দোকানের একটি ইচ্ছাকৃতভাবে ভাঙা ঘড়ি বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট সময়ে স্থির থাকত এবং সেই সময়টি ছিল ঘড়ির দোকানের প্রধান দরজার পাসওয়ার্ড। অন্য কথায় ডংজু সংখ্যার সাথে ঘড়ির সময়কে যুক্ত করে মনে রাখার অভ্যাস করত। এই কারণে প্রতিনিধি জাং ডংজুয়ের ছেলের ঘড়িটি তার হাতে পরিয়ে দেন। তিনি আশা করেন যে ডংজু তার স্মৃতিতে আসা সংখ্যাগুলিকে ঘড়িতে ফিরিয়ে আনবে। এই পদ্ধতি সত্যিই কাজ করেছিল। ছেলের ঘড়ির সাহায্যে দুঃস্বপ্নে আটকে থাকা ডংজু ক্ষণিকের জন্য তার হারিয়ে যাওয়া স্মৃতি পুনরুদ্ধার করে এবং তার ভুলে যাওয়া গাড়ির লাইসেন্স নম্বরটি ঘড়ির ডায় আলে সরিয়ে দেন। এদিকে গাও এন নিশ্চিত হন যে জিমটি ধার নেওয়া লি আবার ম্যানেজারের কক্ষে 5 ঘন্টা কাটিয়েছে। লি চলে যাওয়ার পর দোগি ম্যানেজারের কক্ষে প্রবেশ করে এবং নজরদারিতে দেখা লুকানো কাচের দরজাটি খুঁজে পায়। সে আঙ্গুলের ছাপের পাসওয়ার্ড অনুসরণ করে গোপন কক্ষটি খোলে। ভেতরে ঢুকে দোগি প্রায় হতবাক হয়ে যায়। কক্ষটি সার্ভার দিয়ে ভরা ছিল। এর মধ্যে একটি ডিসপ্লে স্ক্রিনে একটি স্পোর্টস বেটিং ইন্টারফেস দেখা যায়। আর এই জুজা ছিল ছাও কোচ হিসেবে যে বিশ্ববিদ্যালয়ের ভলিবল খেলার দায়িত্বে আছে। সেই খেলা স্টিকি নোটের লেখা অনুযায়ী দোগি সিদ্ধান্ত নেয় যে লি কেবল বাজি ধরছে না, বরং ঝাওয়ের সাথে হাত মিলিয়ে খেলার ফলাফল হেরফের করছে। এখানে পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।